এরপর থেকে যেগুলো টেস্ট হবে সেগুলো শুধুমাত্র আমাদের নিজেদের যারা স্টুডেন্ট তারাই দেখতে পাবে। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে উপরে 26টি রুল এখানে দেওয়া আছে, তোমরা যেহেতু পড়েছো অনেকেই, তো দেখেছো এখানে এত রুল আছে যেগুলো সবগুলো মনে রাখা তোমাদের ক্ষেত্রে হয়তো সম্ভব নয়, বা সবগুলো মনে রাখার প্রয়োজনও নেই। আমি আগেই বললাম এই যে রুল 1 রুল 2 এগুলো সবাই জানে, এগুলো মানে নতুনত্ব কিছু নেই। যদি মনে রাখতে চাও তাহলে আমি বলতে পারি তোমাদেরকে এই যে রুল 5 যেটা দেওয়া আছে এটিকে মনে রাখতে পারো। বাকি উপরে যেটা রুল 4 এগুলো প্রবলেম করতে গেলে এমনিতেই হয়ে যায়। পার্সেন্টেজের কনসেপ্ট যার মধ্যে আছে তাদের এগুলো এমনি হয়ে যায়। রুল 5টাকে একটু গুরুত্ব দিয়ে মনে রাখতে পারো। এটা পরপর তোমাদের দ্রব্যমূল্যের ক্ষেত্রে, কোনো নাম্বারের ইনক্রিজ যদি আমরা করি তার ক্ষেত্রে, আয়তক্ষেত্রের, বাহুর ক্ষেত্রে তুমি এটাকে ইউটিলাইজ করতে পারবে। এটা ভালো কাজে লাগে রুল 5টা। অ্যাজ ইউজুয়াল রুল 6, রুল 7 আমি কোনগুলোকে গুরুত্ব দিয়ে মনে রাখার চেষ্টা করতে পারো আমি সেটাই বলছি। রুল 6, রুল 7, রুল 8 যেগুলো তোমরা একটু বেশি গুরুত্ব দেবে, এগুলো গুরুত্ব দিলে তোমাদের একটু উপকার হবে। রুল 8 এই অবধি একটু বেশি গুরুত্ব দেবে। রুল 9 গুরুত্ব দেওয়ার কিছু নেই, এটা এমনিতেই হয়ে যায়। মানে প্রবলেম আমি যখন করাবো প্রবলেমগুলো দেখলেই বুঝতে পারবে, এগুলো আলাদা করে মনে রাখার মানে মেন্টাল প্রেশার নেওয়ার কোনো যুক্তি নেই। ঘনকের 13 রুল 13টা চাইলে মনে রাখতে পারো, না মনে রাখলেও চলবে। এটা যেটা একটু বেটার ভাবে মনে রাখবে সেটা হচ্ছে রুল 14। এইটা মনে রাখলে এখানে 4টে স্ল্যাব আছে দেখতে পাচ্ছ, যে দ্রব্যমূল্য X% বৃদ্ধি, ব্যবহার Y% বৃদ্ধি, তাহলে নতুন এবং পুরাতন খরচের অনুপাতটি কত হবে 100 + X × 100 + Y = 100 তার স্কোয়ার। এটা মনে রাখলে তোমাদের অনেক জায়গাতে কাজে লাগবে। এই রুল 14টাকে একটু বেশি গুরুত্ব দিয়ে মনে রাখবে। ওকে, রুল 15 এটাকেও একটু গুরুত্ব দিয়ে মনে রাখতে পারো, কারণ এই যে লাস্টে গিয়ে বলছে কিউ সংখ্যা তৈরি হয়, এই কিউ সংখ্যাটি যদি ডেসিমেলে চলে আসে তাহলে তখন ফর্মুলাটি মনে রাখলে অঙ্কটা যত তাড়াতাড়ি করা যায়, ডিরেক্টলি তুমি যদি প্রবলেমটি নিয়ে বসাবো অত তাড়াতাড়ি প্রবলেমটি হবে না। রুল 15 এটা হলো বৃদ্ধির ক্ষেত্রে, রুল 16 এটা হচ্ছে হ্রাসের ক্ষেত্রে। কোনটা কোনটা মনে রাখলে তোমার উপকার হবে আমি সেটাই তোমাকে বলে দিচ্ছি। লাস্টলি রুল 25। রুল 25 তুমি ভালো করে মনে রাখবে, তাহলে রুল 25 মনে রাখলে তোমার কিন্তু বেশ কিছুটা কাজে দেবে। ঠিক আছে, এই রুল 25টাকে একটু ভালো করে মনে রাখবে। তো এইগুলো ছিল যে রুলস বেসিসে তোমরা কি কি মনে রাখবে। বাকি এখানে আরো রুল আছে, এই যে উপরে দেখতে পাচ্ছ রুল 23। তুমি ভাবতে পারো যে এটা মনে রাখবো না কেন, এগুলো প্রবলেম করতে গেলে এমনিতেই হয়ে যাবে। তাহলে যেটা প্রবলেম করতে গেলে এমনিতেই হয়ে যাবে সেইটা নিয়ে আলাদাভাবে মেন্টাল প্রেশার নেওয়ার কোনো যুক্তি নেই আমার মনে হয় এটা। বাকি আমি যখন প্রবলেমগুলো তোমাদের একটা একটা করে এবার দেখাবো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে ওটা মনে না রাখলেও কিভাবে কত সহজে অঙ্কগুলোকে করা যায়। ওকে, তাহলে এই রুল 25 মানে যে কটা আমি স্টার দিয়ে দিলাম, এই যে কটা স্টার দিয়ে দিলাম এ কটাকে একটু ভালো করে মনে রাখবে, তাহলে এক্ষেত্রে মানে প্রবলেম অনেক সহজে তোমাদের হয়ে যাবে। যেমন ধরো এই সিরিজে তোমাদের প্রথম প্রবলেম ছিল পি এর 30% ইকুয়ালস টু কিউ এর 40%। তাহলে পি এর কত শতাংশ কিউ? পি এর 30% ইকুয়ালস টু কিউ এর 40%। দ্যাট ইজ পি multiplied by 30/100 equals to Q multiplied by 40/100. তাহলে P এর কত শতাংশ Q? That is Q equals to P multiplied by which percentage? যদি তুমি বের করে নাও তাহলেই প্রবলেম হয়ে গেল। এবার তুমি পরিষ্কার এখানে দেখতে পাচ্ছ যে ক্যান্সেল করে দাও, 100 ক্যান্সেল করে দাও, তাহলে Q equals to কত পাচ্ছ? P into 3/4। তার মানে in percentage into 100%, that is 75 of 75% of P
পি, আমার একটু ইংরাজিতে কোনো ফ্যাক্টর নাই, 75% অফ পি। তাহলে কিউ, পি এর কত শতাংশ কিউ? 75%। অপশন 2, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট প্রবলেম বলছে পি আর এর 50% বেশি, কিউ আর এর 25% বেশি, তাহলে পি কিউ এর কত শতাংশ বেশি? দেখো, তোমাকে এখানে বুঝতে হবে তুমি বেস কাকে করবে। পি আর এর 50% বেশি, কিউ আর এর 25% বেশি, তার মানে বেস করছে কাকে? বেস করছে কিউ কে, এই সরি আর কে। তাহলে আমরা মনে করি আর ইকুয়ালস টু 100, আর কে আমরা 100 ইউনিট ধরে নিলাম। তাহলে পি কত হবে? পি হচ্ছে আর এর 50% বেশি, তাহলে 100 তে 50 বেশি, তাহলে 150। কিউ আর এর 25% বেশি, তাহলে 125। তাহলে বলছে পি কিউ এর কত শতাংশ বেশি? তার মানে আমরা কি নেব? প্রথমে আমরা পি মাইনাস কিউ ক্যালকুলেট করব। 150 মাইনাস 125, দ্যাট ইজ 25। তাহলে 25টা কোন ইউনিটের জন্য বেশি? 150 ইউনিটের জন্য বেশি। তাহলে 1 ইউনিটের জন্য 25 ডিভাইডেড বাই 1, সরি, পি কিউ এর কত শতাংশ বেশি? তাহলে কিউ কত ছিল? 125। তাহলে 125 এর জন্য পি 25 ইউনিট বেশি, তাহলে 1 ইউনিটের জন্য 25 ডিভাইডেড বাই 125। তো এবার তুমি পার্সেন্টেজ করে নাও। তাহলে নির্ণেয় শতাংশ, নির্ণেয় শতাংশ 125 এর জন্য 25 ইউনিট বেশি, তাহলে 1 ইউনিটের জন্য দিস, 100 ইউনিটের জন্য দিস। দ্যাট ইজ কত পার্সেন্ট? 5, 20, দ্যাট ইজ 20% বেশি। তাহলে অপশন 2, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট বলেছে একটি বাগানে 25% কলা গাছ আছে, আবার কলা গাছের 40% আম গাছ, আম গাছের 20% নারকেল গাছ আছে। তাহলে নারকেল গাছের সংখ্যা 1600, তাহলে মোট গাছের সংখ্যা কত? নারকেল গাছের সংখ্যা 1600। তাই 25% যেটা কলা গাছ আছে সেটা কার হিসেবে? মোট গাছের হিসেবে। তাহলে মোট গাছ যদি 100টি হয়, কলা গাছ আছে 25টি। কলা গাছের আবার 40% আছে আম গাছ, কলা গাছের আবার 40% আছে আম গাছ। তাহলে এই যে 25 নিলে 25-এর 40% হচ্ছে আম গাছ, আম গাছের 20% আছে নারকেল গাছ। এবার নারকেল গাছ 1600, তাহলে মোট গাছের সংখ্যা কত? বীজগণিত এবং পাটিগণিত এটা দুভাবেই করা যেতে পারে। আমি যদি মনে করি মোট গাছের সংখ্যা, মোট গাছের সংখ্যা XT, তাহলে কলা গাছ কত আছে? X গুণ 25/100। কলা গাছের থেকে আসছে হচ্ছে আম গাছ, তাহলে আম গাছ কত আছে? X গুণ 25 ডিভাইডেড বাই 100 গুণ 40 ডিভাইডেড বাই 100। আম গাছের বেসিসে আসছে নারকেল গাছ, তাহলে নারকেল গাছ কতগুলো আছে? নারকেল গাছ X গুণ 25/100 গুণ 40/100 গুণ আম গাছের 20%, তাহলে 20 ডিভাইডেড বাই 100। তাহলে বলেছে দ্যাট কোয়ান্টিটি ইকুয়ালস টু 1600, তাহলে মোট গাছের সংখ্যা কত? অতএব X গুণ 25 গুণ 40 গুণ 20 ডিভাইডেড বাই 100 গুণ 100 গুণ 100, দ্যাট কোয়ান্টিটি ইকুয়ালস টু 1600। এবারে তুমি কি কি ক্যান্সেল করতে পারবে সেগুলো তুমি আগে দেখে নাও, জাস্ট ক্যান্সেলেশন করলেই হয়ে গেল। তার মানে X ইকুয়ালস টু 1600 multiplied by 100 multiplied by 100 multiplied by 100 divided by 25 গুণ 40 গুণ 20। ওকে,
এবারে আমরা ক্যান্সেলেশন গুলো দেখে নেবো, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে 5 5 ওকে 5 20 22 250 ওকে। তাহলে 5 ইন্টু 16 80, তাহলে 80 000। তাহলে মোট গাছের সংখ্যা 80,000টি। এবার এই প্রবলেমটি আমি তোমাদেরকে একটু অন্যভাবে করে দেখাই। ধরো তুমি যদি এইভাবে ভাবতে যে মোট গাছের সংখ্যা হচ্ছে 100টি, মোট গাছের সংখ্যা 100টি, তাহলে কলা গাছ কতগুলো হতো? 25টি। ওকে, এবারে কলা গাছের 40% ছিল আম গাছ, মনে করে দেখো। তাহলে আম গাছ হতো 25 গুণ 40 ডিভাইডেড বাই 100, 4 25 10, তাহলে আম গাছ হতো 10টি। আম গাছের 20% হতো নারকেল গাছ। যার যেভাবে সুবিধা, ম্যাথামেটিক্স কোনোদিন কাউকে বলেনি তুমি কোনো শর্ট টেকনিক মনে রাখো বা তুমি এমন কিছু করো যেটা আমার পছন্দ, তুমি তোমার পছন্দের কাজ করো। তাহলে কতগুলো হলো? 2। তাহলে নারকেল গাছ হলো 2টি। তাহলে অ্যাজ পার কোশ্চেন আমি তোমাকে যেটা বোঝাতে চাইছি ভালো করে বোঝো, তার মানে 2টি ইকুইভ্যালেন্ট টু 1600টি। ভালো করে বুঝে দেখো, নারকেল গাছ ফাইনালি কতগুলো হলো? 2টি। আর এখানে তোমার নারকেল গাছ কতগুলো আছে? 1600টি। তার মানে 2টি ইকুইভ্যালেন্ট টু 1600টি। তাহলে একটি ইকুইভ্যালেন্ট টু মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে 800টি। তোমার দরকার 100টি ইকুইভ্যালেন্ট টু, কারণ শুরু করেছিলে 100টি গাছ দিয়ে। তাহলে 8 1 2 3 4, দেখো উত্তর বেরিয়ে গেল। কিচ্ছু মুখস্থ করতে হলো না, কিন্তু উত্তর বেরিয়ে গেল। এর অজস্র ফর্মুলা এই ধরনের বইয়ে দেওয়া থাকে। আমি বলছি না যে ফর্মুলা কোথাও প্রয়োজন নেই। আমরা এই কোর্সটিকে এই জন্য নিয়ে এসেছি এবং এইভাবে তোমরা জানো যারা আমাদের সাথে অনার্স পড়েছো আমাদের এর ফিজ লেভেলটা কি লেভেলে ছিল। এই কোর্সটি আমরা এইভাবে একমাত্র একটা কারণে এনেছি যে 300 টাকা ওয়ান টাইমে আমরা এই কনসেপ্টটাকে চেঞ্জ করতে চাইছি যে ম্যাথামেটিক্স মানেই, বিশেষ করে যারা নন ম্যাথ বেস সাবজেক্ট থেকে এসেছে, যে তাদেরকে ফর্মুলা মুখস্থ করতে হবে না। প্রবলেম শেখার চেষ্টা করো। দেখো এখানে কিচ্ছু নেই। এই যে প্রবলেমটি দিলাম আমি এখনো অবধি কোথাও কোনো শর্ট টেকনিক অ্যাপ্লাই করিনি এবং কোনো প্রবলেম করতে ম্যাক্সিমাম সময়ও কিন্তু লাগেনি। এটা যদি তুমি বীজগণিতে যাও একটু ক্যালকুলেটিং, কিন্তু আমি এবার যেটা দেখালাম তুমি যদি এইভাবে ভাবো প্রবলেমটিতে কিচ্ছু নেই। এবং তোমাদের যে লেভেলের কোশ্চেন এই এক্সামগুলোতে হয়, এতে কিন্তু পরিষ্কার এই ধরনের টেকনিক অ্যাপ্লাই করে অঙ্ক করা যায়। অনেকেই কম্পিটিটিভ বইয়ের প্রথমে যে অজস্র শর্ট টেকনিকের ফর্মুলা দেওয়া থাকে সেগুলোকে দেখে ঘাবড়ে যায় যে না 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 এটা আমার দ্বারা হবে না। ওগুলো তো থাকবেই, না হলে তো বই সেল হবে না। কিন্তু তোমাকে প্রবলেমের ভেতরে ঢুকে যেতে হবে। তুমি যদি প্রবলেমের ভেতরে ঢুকে যাও দেখবে প্রবলেমগুলোতে কিচ্ছু নেই। এই প্রবলেমটি দেখো, প্রবলেম নাম্বার 4 বলেছে এক্স এর x% 49। ভাবতেই বলো এক্স এর x% আবার কি? আরে এক্স এর 75% হলে কি হতো? x গুণ 75/100, তাহলে এক্স এর x% মানে কি হবে? x গুণ x/100। তুমি এক্সটাকে একটা এক্স কে মনে মনে 75 ভাবো, তাহলে এক্স এর 75% কি হতো? x গুণ 75/100, তাহলে এক্স এর x%, x গুণ x/100, that quantity equals to 49। তার মানে x স্কয়ার equals to 4900, that is 70 স্কয়ার। তাহলে x equals to কত? 70। অপশন 2, দিস ইজ দ্য রাইট অপশন। আগেরটাতে মনে হয় অপশনটা দেখানো হয়নি, অপশন 3 দেখিয়েছিলাম। যাই হোক, নেক্সট বলেছে তেলের দাম পরপর 2 বার 5% করে কমে গেলে মোটের উপর তেলের দাম কত কমে গেল?
তেলের দাম পরপর দুবার 5% করে কমেছে। দেখো এটার কিন্তু একটা ফর্মুলা আছে, আমি তোমাদেরকে উপরে দেখিয়েছিলাম যে কিছু ফর্মুলা আছে যেটা মনে রাখবে, যেটা মনে রাখলে তোমার বেনিফিট আসবে। যেমন রুল 8 এই ধরনের একটি ফর্মুলা আছে। ওই যে একটি সংখ্যা ক্রমান্বয়ে x% এবং y% হ্রাস পেলে মোট হ্রাসের হার -(x - y + xy/100%) বা একটি দ্রব্যের মূল্য x% হ্রাস ব্যবহার y% হ্রাস, সেক্ষেত্রেও এটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা এই কনসেপ্টটাকে ব্যবহার করতে পারি, বাট এমন নয় যে এই কনসেপ্ট ব্যবহার না করলে প্রবলেমটি হবে না। যেমন ধরো আমাকে রুল 8 থেকে আমরা কি পাচ্ছি, রুল 8 বলছে মোট হ্রাসের হার কি ছিল, -(x - y + xy/100%) মাইনাস আসলে এটা হ্রাস হবে, প্লাস আসলে বৃদ্ধি ধরতে হবে। এখানে পরপর দুবার 5% করে লেস হয়েছে, তার মানে x = y = 5, তার মানে -5 + 25/100%, তাহলে -10 + 1/4, that is 0.25%, that is -9.75%। তাহলে কতটা হ্রাস পেয়েছে, 9.75। দেখো এখানে যদি তুমি ফর্মুলাটি মনে রাখো তুমি বেনিফিটেড, এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো ডাউট নেই যে এই ফর্মুলাটি মনে রাখা মানে তুমি বেনিফিটেড হয়েছো। এবার আমি তোমাকে বলি, তুমি যদি ফর্মুলাটি মনে না রাখতে, আচ্ছা দেখা যাক না ফর্মুলাটি মনে না রেখে প্রবলেম হয় কিনা। ওকে, ধরে নিচ্ছি তেলের দাম ছিল 100 টাকা, এবং দেখো রেটটা মিলেও যাচ্ছে, এখনো বাজারে সেই তেলের দাম এরকমই আছে 100 টাকা। তাহলে প্রথমে 5% কমলো, প্রথম 5% হ্রাসের পর তার মানে 100 টাকায় 5 টাকা কমলো, তাহলে দামটা হলো কত, 95 টাকা। আবার 5% কমছে, সেটা কিন্তু 95 টাকার উপরে। দ্বিতীয়বার 5% হ্রাসের পর দেখো 100 টাকায় 5 টাকা কমেছে, তাহলে 1 টাকায় 5-এর 100, 95 টাকায় 95 গুণ 5-এর 100, তাহলে দামটা ছিল কত, 95, কমলো কত, 95 গুণ 5/100, এই পরিমাণ টাকা দাম কমে গেল। কমার পরে হলো 95 টাকা ছিল, 5% কমেছে, তাহলে 100 টাকায় 5 টাকা, 1 টাকায় 5-এর 100, 95 টাকায় 95 গুণ 5-এর 100 ছিল কত, 95, বিয়োগ করলে যেটা পাবো, দিস ইজ দ্য অ্যান্সার। এবার তুমি খেয়াল করে দেখো, আমি যদি 95টা কমন নিই, তাহলে 1 - 5/100 টাকা। ফর্মুলা কিচ্ছু নেই, ফর্মুলা তো এখান থেকেই ঘুরে আসে। তাহলে 95 গুণ 95 /100 টাকা। এবার 95টা 95 দিয়ে গুণ করতে হবে। তুমি এগুলোর অনেকেই আমরা সহজ টেকনিক জানি, সে সহজ টেকনিক এখানে অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। 5 × 5 = 25, হাতে থাকলো 2, তাহলে আমরা পাচ্ছি 5 × 9 = 45 আর 2 = 47। আর দ্বিতীয় হচ্ছে এদিকে আমাদের গুণ হবে 9-এর সাথে, 9-এর সাথে গুণ করতে গেলে তোমার 5 × 9 = 45, হাতে থাকলো 4, 9 × 9 = 81 আর 4-এ 85, তারপরে 5, 7 × 5 = 12, 5 × 4 = 9 আর 1 = 10, আর থাকলো 9, 90.25, তার মানে 90.25 টাকা। তাহলে ছিল কত টাকা, ছিল 100 টাকা। ফাইনাল ভ্যালু কত হলো, 100 টাকা থেকে ফাইনাল ভ্যালু হলো 90.25 টাকা। তার মানে কতটা কমলো, অতএব হ্রাসের পরিমাণ ছিল 100 টাকা, ফাইনালি হলো 90.25 টাকা। তাহলে কত পার্সেন্ট হ্রাস, 9.7, টাকা লেখার দরকার নাই, হ্রাসের পরিমাণ 9.75%। ওকে, 100 টাকার হিসাবে আমরা হিসাব করে নিলাম, তাহলে 9.75%। দেখো একই থাকুন, জরুরি নয় ফর্মুলা মনে রাখতে হবে,
কিছু জায়গা আছে যেখানে স্বাভাবিকভাবেই যদি ফর্মুলা মনে রাখো তুমি কিছু বেনিফিট পাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাট সেগুলো ওই 26টা প্রবলেম বা ফর্মুলা বা 31টা ফর্মুলা এটা মনে রাখার কোনো যুক্তি নেই। এবারের প্রবলেমটি আছে, একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% করে বৃদ্ধি পেলে ঘনকের আয়তনের শতকরা বৃদ্ধি কত হবে। যদি তোমরা রুল দিয়ে ইউজ করো দেখবে রুল 13 এখানে আমার একটা করানো আছে, আমি রুল 13টা আগে দেখিয়ে দিই। যে ঘনকের বাহুর দৈর্ঘ্য বা গোলকের ব্যাসার্ধ এটা হচ্ছে কিউবিকের জন্য, ফর্মুলাটা দেখে আশা করি বুঝতে পারছো। x% বৃদ্ধি হলে আয়তনের বৃদ্ধি হয় 3x প্লাস 3x স্কোয়ার বাই 100 প্লাস এক্স কিউব বাই 100 স্কোয়ার পার্সেন্টেজ। আমরা এই ফর্মুলাটি ব্যবহার করতে পারি। এবার ফর্মুলাটি যদি মনে না থাকে তাহলে কি আমি অঙ্কটি করতে পারবো না? ডেফিনেটলি করতে পারবো। কিভাবে করব সেটাও আমি দেখিয়ে দেবো। তাহলে আমরা যদি রুল 13 এক্ষেত্রে ইউজ করি তাহলে শতকরা বৃদ্ধি কত হবে? ঘনকের আয়তনের বৃদ্ধি ইকুয়ালস টু 3x স্কোয়ার বাই 100 এক্স কিউব বাই 100 স্কোয়ার পার্সেন্টেজ। তাহলে এক্ষেত্রে কত পার্সেন্ট? 10%। তাহলে এক্স এর জায়গাতে বসবে 10, তাহলে 30 প্লাস 3 ইন্টু 10 স্কোয়ার ডিভাইডেড বাই 100 প্লাস 10 কিউব ডিভাইডেড বাই 100 স্কোয়ার পার্সেন্টেজ। দ্যাট ইজ প্রথমটির জন্য 30, পরেরটির জন্য 3, 110 স্কোয়ার আর 10 এখানে ক্যান্সেল হচ্ছে, দেখতেই পাচ্ছ এটা এর সাথে ক্যান্সেল হয়ে যাবে, প্লাস 10 কিউব ডিভাইডেড বাই দিস পার্সেন্টেজ, দ্যাট ইজ 30 প্লাস 3 প্লাস 0.1 পার্সেন্টেজ, 33.1%। এবারে সাপোজ আমার এই ফর্মুলাটি জানা নেই, আমি ধরে নিচ্ছি স্ট্যান্ডার্ড ভাবে যে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য 100 ইউনিট। মনে করি এই স্লেটে অ্যাকচুয়ালি আমার বাংলা লেখা অভ্যাস নেই, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। এগুলো আমরা ইংরেজিতে পড়িয়ে অভ্যস্ত তো অনার্সে, বাংলা লেখা যদি একটু অসুবিধা হয় বুঝতে একটু অ্যাডজাস্ট করে নেবে। 100 ইউনিট 10% বাড়ানো হয়েছে। আমি এটা লিখিয়ে করছি এত কিছু, তোমার ক্যালকুলেশনের জন্য এত কিছু লাগবে না। বৃদ্ধির পর বাহুর দৈর্ঘ্য 100 প্লাস 10 110 ইউনিট। তাহলে প্রারম্ভিক আয়তন কত? প্রারম্ভিক আয়তন ডেফিনেটলি 100 ইউনিটের কিউব ইউনিট কত হবে? 1 2 0 2 0 2 0 কিউব ইউনিট। পরিবর্তিত আয়তন এটা আমি বুঝিয়ে করাচ্ছি তাই এত সময় লাগছে, এগুলো কিন্তু এত সময় লাগার কথা নয়। 110 তার কিউব ইউনিট। এবারে দেখো 110 এর সাথে যদি আমরা 11 গুণ করি আমরা পাই 121, তার সাথে যদি 11 গুণ করি 1331, তাহলে 1331 তিনটা 0 কিউব ইউনিট। তাহলে আয়তনের পরিবর্তন কত? আয়তনের পরিবর্তন 1331 000 মাইনাস একের পরে 6টা শূন্য, কিউব ইউনিট। এই পরিবর্তনটি কার সাপেক্ষে হলো? এই যে প্রারম্ভিক আয়তন তার সাপেক্ষে হলো। তাহলে শতকরা পরিবর্তন কত? তাহলে ভেবে দেখো, এর জন্য চেঞ্জ হচ্ছে 331 000, তাহলে 100 ইউনিটের জন্য কত চেঞ্জ? 331 000 মাল্টিপ্লাইড বাই 100 ডিভাইডেড বাই দিস। তাহলে কাটাকাটি করে তুমি কি পাবে? 2 শূন্য 2 শূন্য কাটলো, 3টে শূন্য 3টে শূন্য কাটলো, 33.1%। দেখো রেজাল্ট কিন্তু একই আছে, শুধু আমরা প্রসেসটা এক্ষেত্রে অন্যভাবে করলাম।
ফর্মুলা যদি মনে রাখতে পারো খুবই ভালো, যদি ফর্মুলা মনে না রাখতে পারো তার জন্য কি তোমার প্রবলেমটি হবে না? ডেফিনেটলি প্রবলেম হবে। সেক্ষেত্রে তোমাকে নিজের মতো করে সাজিয়ে নিতে হবে। ওকে, জরুরি নয় সবসময় ফর্মুলা তোমার মনে থাকবে। নেক্সট বলেছে বাজারে চালের দাম 20% হ্রাস পায় এবং একটি পরিবারে চালের খরচ 10% বৃদ্ধি পায়, তাহলে ওই পরিবারে বর্তমান ও পূর্বের চাল বাবদ খরচের অনুপাত কত? আমি এটাও নর্মাল একটা টেকনিকে দেখাবো, তার আগে এটার ফর্মুলাটাও দেখিয়ে দিই। কেন দেখাবো ফর্মুলাটা? কারণ ফর্মুলাটা দেখালে মনে রাখতে পারলে এই প্রবলেমগুলো খুব সহজে হয়ে যায়। আমি যেটা দেখাবো তাতেও সহজে হবে, কিন্তু তবুও একবার ফর্মুলাটি এখান থেকে আমি একবার দেখিয়ে দিই। দেখো, এই জায়গাটি একটু ভালো করে পড়বে। এটা মনে রাখা কঠিন নয়। কেন কঠিন নয়? তার কারণ হচ্ছে তুমি এইভাবে ভাবতে পারো, দুটো প্লাস হলে প্লাস, একটি প্লাস একটি মাইনাস, দেখো প্লাস মাইনাস, দুটো মাইনাস হলে দুটো মাইনাস। রুল 14টাকে ভালো করে একটু অবজার্ভ করো। বলে যে কোন দ্রব্যের মূল্য X% বৃদ্ধি এবং ব্যবহার Y% বৃদ্ধি, দ্যাট ইজ দুটোই বৃদ্ধি আছে। তাহলে কি বলেছে? নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত 100 + X × 100 + Y = 100 স্কোয়ার। দ্রব্যমূল্য X% বৃদ্ধি, ব্যবহার Y% হ্রাস, খরচের অনুপাত 100 + X × 100 - Y = 100 স্কোয়ার। দ্রব্যের মূল্য X% হ্রাস, ব্যবহার Y% বৃদ্ধি, তাহলে 100 - X × 100 + Y = 100 স্কোয়ার। দুটোই হ্রাস, 100 - X × 100 - Y = 100 স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা ডিরেক্টলি এই টেকনিকটিকে কিন্তু এখানে ব্যবহার করতে পারি। সেটা কিভাবে ব্যবহার করবে? দেখো, চালের দামটি কমেছে, তাহলে 100 - 20, খরচটি বেড়েছে 100 + 10 = 100 স্কোয়ার, রেজাল্ট পেয়ে যাবে। তাহলে এটা ছিল আমাদের রুল 14। রুল 14 অনুযায়ী বর্তমান ও পূর্বের চাল বাবদ খরচের অনুপাত 100 - X 100 + Y = 100 স্কোয়ার। 100 - 20 100 + 10 = 100 স্কোয়ার। 80 × 110 = 100 স্কোয়ার, ডিভাইডেড বাই, এবারে আমরা সিম্পল এখানে কাটাকাটি করে নেব। দ্যাট ইজ 88 / 100, 2 দিয়ে কাটলে 22/25, 22:25। এবার সাপোজ তুমি ফর্মুলাটি জানো না, আমি ধরে নিচ্ছি চালের দাম 100 ইউনিট এবং পরিবারটি 100 ইউনিটই চাল খরচ করে, ও পরিবার 100 ইউনিট, আচ্ছা দুটো ইউনিট লিখলে দুটো ইউনিট চলে আসবে, কনফিউশন হবে, আমি একটু অন্যভাবে ঘুরিয়ে দিই। চালের দাম 100 টাকা পার কেজি ও পরিবার 100 কেজি চাল খরচ করে। তাহলে চালের জন্য মোট খরচ, চালের জন্য মোট খরচ 100 টাকা পার কেজি, 1 কেজির দাম 100 টাকা, তাহলে 100 কেজির দাম 100 × 100 টাকা। ওকে, এবারে চালের নতুন দাম, চালের নতুন দাম, দেখো চালের দাম 20% কমেছে, তাহলে যেটা কেজিতে 100 টাকা ছিল সেটা হলো 80 টাকা, 80 টাকা পার কেজি। খরচ 10% বেড়েছে, বর্তমান খরচ 10% বেড়েছে, তাহলে 110 কেজি। তাহলে চাল বাবদ খরচ, 1 কেজি চালের দাম 80 টাকা, তাহলে 110 কেজি
110 গুণ 80 টাকা। তাহলে খরচের অনুপাত বর্তমান ইস্টু প্রাক্তন 110 ক্রস 80 ডিভাইডেড বাই 100 গুণ 100, দ্যাট ইজ ওই একই পাবে 22:25। দেখো মিলে গেল। তার মানে ফর্মুলা যে মনে রাখতেই হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ফর্মুলা রেখেও মনে রেখেও অঙ্ক করা যাবে, ফর্মুলা মনে না রেখেও অঙ্ক করা যাবে। এরকম ভাবার কোনো কারণ নেই যে ফর্মুলা আমাকে মনে রাখতেই হবে। ওকে, আচ্ছা, এখানে বলেছে চালের দাম প্রথমে 2% হ্রাস পায়, পরে 3% ও শেষে 2%। বর্তমান দাম 39.20 টাকা হলে পূর্বের দাম কত ছিল? এটা রুল 16 ইউজ করলে সহজে হবে। আমি রুল 16টা একবার দেখিয়ে নিই। আমি প্রত্যেকটার ক্ষেত্রে সময় দিচ্ছি যথেষ্ট, যাতে তোমরা যারা ফর্মুলা মনে রাখতে চাও তারা মনে রাখতে পারো। বলে যে পি সংখ্যাটি পরপর x%, y%, z% হ্রাস হয়ে কিউ সংখ্যা তৈরি হয়। তাহলে পি সমান 100 গুণ 100 গুণ 100 ইন্টু কিউ ডিভাইডেড বাই 100 মাইনাস এক্স ইন্টু 100 মাইনাস ওয়াই ইন্টু 100 মাইনাস জেড। আর যদি কিউ সমান বের করি তাহলে কিউ ইকুয়ালস টু পি ইন্টু 1 মাইনাস এক্স বাই 100, 1 মাইনাস ওয়াই বাই 100, ওয়াই মাইনাস জেড বাই 100। যেহেতু কনজিকিউটিভলি x%, y%, z% করে হ্রাস হয়েছে। তাহলে এখানে কোনটা চেয়েছে? এখানে পি চেয়েছে। তাহলে আমরা চলে যাই। এখানে চেয়েছে পি। তাহলে পূর্বের দাম ফর্মুলা কি দেখলে? 100 গুণ 100 গুণ 100 ইন্টু ফাইনাল প্রাইস 39.20 ডিভাইডেড বাই 100 মাইনাস এক্স, 100 মাইনাস ওয়াই, 100 মাইনাস জেড টাকা। আমি এই প্রবলেমগুলির ক্ষেত্রে বলবো ফর্মুলা মনে রাখাতেই তোমার কিন্তু সুবিধা বেশি হবে, এবং মনে রাখা এটা খুব একটা কঠিন কিছু নয়। 3920 ডিভাইডেড বাই 100 মাইনাস, প্রথমটি খেয়াল করবে 2, দেখো একবার সিকোয়েন্সটা দেখে নাও, 232, 100 মাইনাস 3, 100 মাইনাস 2 গুণ 100। ওকে, এবারে তুমি এটা সিম্পল ক্যালকুলেশন ইউজ করলেই এই প্রবলেমে আর কিছু নেই। খেয়াল যদি করো তাহলে এটা পরিষ্কার দেখতে পাচ্ছ 100 100 ক্যান্সেল হচ্ছে। তাহলে 100 মাল্টিপ্লাইড বাই 100, 3920, 98 গুণ 98 গুণ 97। এবারে আমাদেরকে ক্যান্সেল করতে হবে। আমরা চাইলে গুণটা করতেও পারি, বা এখান থেকে যদি মনে করি ক্যান্সেল করব, ক্যান্সেল করা যাবে, করা যাবে না তা নয়। আমরা যদি এখানে কাটি তাহলে এখানে দেখতে পাচ্ছি 49, এটা হয়ে গেল 49, এইগুলো কাটি তাহলে বেশি সুবিধা হবে। 3920 আমরা 2 দিয়ে ডিভাইড করলে পাবো 1960, আরো কাটবে 49। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 980। এইভাবে আমরা এটাকে নিতে পারবো। যে একটু দেখে না, যেখানে আটকে ছিলাম, ঠিক আছে, এরপরেও কাটবে। এটা আছে 980, আমরা একে কাটতে পারি 7 দিয়ে, 140, 7, এটা এখনো কেটে যাবে 20, এটা গেল একটা পার্ট। আচ্ছা, আর কিছু কাটবে, আরো কিছু একটা 49 এখানে আছে, আর সেরকম কাটার কিছু দেখছি না, তো আমরা ডাইরেক্ট গুণ করে নিই। উপরে থাকছে 2, 1 2 3 4। আচ্ছা, নিচে থাকছে 49 ইন্টু 97, এটা খুব সিমেট্রিক মাল্টিপ্লিকেশন। $4753। এবারে এই ভাগগুলোতে একটু কষ্ট করে তোমাকে করতে হবে, ঠিক আছে। আমরা যদি 4753 দিয়ে ডিভাইড করি, এটা আসছে 2 4 0, 1 2 3 4, সরি 5টা শূন্য,
আমরা যদি ডিভাইড করি তাহলে 42 পয়েন্ট, একটু ভাগটা তোমরা করে নেবে, 08 বা 078 এরকম আসবে, 42.08। অপশান 2 দিস ইজ দ্য রাইট অপশান। এবার ধরো আমাদের ফর্মুলাটি মনে নেই, এবারে আমরা কিভাবে যাব? ধরে নাও চালের দাম, এই চালের দাম বলছি, কি ছিল এটা, চালের দাম 100 টাকা। টাকা 2% কমার পর দাম 98 টাকা, 3% কমার পর 98 মাল্টিপ্লাইড বাই 3/100, তাহলে 98 যদি আমরা কমন নিয়ে নিই, মাল্টিপ্লাইড বাই 97 ডিভাইডেড বাই 100 টাকা। আবার 2% কমছে, কমার পর 98 মাল্টিপ্লাইড বাই 97 ডিভাইডেড বাই 100, 97 মাল্টিপ্লাইড বাই 2 ডিভাইডেড বাই 100 মাল্টিপ্লাইড বাই 100, তাহলে আলটিমেট কি থাকছে, 98 গুণ 97 বাই 100, এটা যদি আমরা কমন নিই তাহলে 1 - 2/100, দ্যাট ইজ এগেইন 98 বাই 100 টাকা। As per question, this quantity equals to 39.20, তাহলে 100 equals to কত? অতএব 98 97 ডিভাইডেড বাই equivalent to 39.20, তাহলে 100 quantity equivalent to 39.20 মাল্টিপ্লাইড বাই 4টে শূন্য আর একটা 100 গুণ হচ্ছে, তাহলে 6টা শূন্য ডিভাইডেড বাই 98 গুণ 98 গুণ 97। ভালো করে খেয়াল করে দেখো, আমরা এখানে যা দিয়েছিলাম তাই লিখেছি, একের পরে 6টা শূন্য, 3920 ডিভাইড 39.20, একের পরে 6টা শূন্য, 39.20 ডিভাইডেড বাই 98 97, দেখো মিলে গিয়েছে। তাহলে ক্যালকুলেশন করলে ওটাই আসবে, 42.08। ওকে, তাহলে রেজাল্ট কিন্তু একই থাকবে। তোমাকে সবসময় জরুরি নয় যে ফর্মুলা মনে রাখতেই হবে, তুমি ফর্মুলা মনে রাখতে পারবে সেটা সবসময় নাও হতে পারে, কিন্তু প্রসেস যেভাবেই যাও না কেন ক্যালকুলেশন তোমার মিলবে। আর এই প্রবলেমটির ক্ষেত্রে 39.20 বা এই জাতীয় কোয়ান্টিটি থাকার দরুন প্রবলেমটা একটু জটিল হয়েছে, ঠিক আছে। যদি পরীক্ষাতে পড়ে প্রথমে সহজগুলো করে তারপরে এগুলোতে হাত দিতে হয়, তোমরা জানো কম্পিটিটিভের নিয়মই হচ্ছে যেগুলো তুমি যত সহজে করতে পারবে সেগুলোকে আগে করে নাও, তারপরে যেটা জটিল সেটাতে তুমি হাত দাও, এটা কম্পিটিটিভের নিয়ম। নেক্সট বলেছে এক পরীক্ষার্থী 30% নম্বর পেয়ে 10 নম্বরের জন্য ফেল করলো। ওই একই পরীক্ষাতে অপর এক পরীক্ষার্থী 45% নম্বরকে 5 নম্বরের থেকে 20 নম্বর বেশি পেল, পরীক্ষার মোট নম্বর কত ছিল? এটাও কিন্তু ফর্মুলা দিয়ে করা যাবে। আমি ফর্মুলাটাকে প্রথমে দেখিয়ে নিই, দিয়ে আমি বলবো এই অত জটিল করে নিজেকে ফর্মুলা মনে রাখার কোনো প্রয়োজন নেই, তোমরা এগুলো এমনি করতে পারবে, বীজগণিত দিয়ে তো খুব সহজে করে ফেলতে পারবে। এই যে রুল নাম্বার 21, 5 নম্বর 50%, পরীক্ষার্থী x নম্বর পেয়ে y এর জন্য ফেল করে, x পেয়ে y এর জন্য ফেল করে, তাহলে মোট নম্বর 100 ইন্টু x প্লাস ওয়াই ডিভাইডেড বাই পি। ওকে, x নম্বর পেয়ে পাশের থেকে y নম্বর বেশি পেলে দুদিক থেকেই করা যায়, 100 ইন্টু x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই পি। তাহলে এখানে আমরা প্রথম ফর্মুলাটিও কাজে লাগাতে পারি, দ্বিতীয় ফর্মুলাটিও কাজে লাগাতে পারি, যেটা খুশি কাজে লাগিয়ে করতে পারি, কোনো অসুবিধা নেই। যদি আমরা প্রথম ফর্মুলাটিকে কাজে লাগাই তাহলে মোট নম্বর কত ছিল, x প্লাস ওয়াই ডিভাইডেড বাই পি। তাহলে খেয়াল করে দেখো 30 নম্বর পেয়ে 40 নম্বরের জন্য ফেল করেছে। ওকে, 30 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য ফেল করেছে, 30 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে p ইকুয়ালস টু 30, x ইকুয়ালস টু 10, y ইকুয়ালস টু 20। কিউ আমি ব্যবহার করছি না, দ্বিতীয় ফর্মুলাটিতে কিউ ছিল না, সরি এটা তো আমি উল্টো নিলাম,
মোট নম্বর কত ছিল, এটা সম্ভবত রুল 20 হবে, আমি দেখে নিই। অ্যাকচুয়ালি আমি এইসব রুল ব্যবহারও করি না, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য। এটা রুল 20 হবে, হ্যাঁ, এটা রুল 20 হবে। P% নম্বর পেয়ে কিউ এর জন্য ফেল করেছে, এক্স নম্বরের জন্য ফেল করেছে। Q% পেয়ে ওয়াই 5 নম্বর থেকে ওয়াই বেশি পেয়েছে, তাহলে এক্ষেত্রে হয় 100 × x + y ডিভাইডেড বাই Q - P। তাহলে এক্ষেত্রে ফর্মুলাটি একটু চেঞ্জ হবে, ওটা নয়। অত ফর্মুলা তোমরা কেউই মনে রাখতে পারবে না। 100 × x + y ডিভাইডেড বাই Q - P। x = কত, কতর জন্য কত নম্বরে ফেল করেছে, x = 10, y = কত, কত নম্বরের জন্য প্রাপ্ত থেকে বেশি পেয়েছে, 20। আচ্ছা, p হচ্ছে প্রথম পরীক্ষার্থী 30%, তাহলে p = 30, q = 45। এটা ইউটিলাইজ করলে অঙ্ক হয়ে যাবে। 100 x + y 30, q - P 15, 200। তোমার মনে হতে পারে কত সহজে হয়ে গেল, কিন্তু এই ফর্মুলা এত কিছু মনে থাকবে না, এবং সেটা খুব স্বাভাবিক। আমরা এক্ষেত্রে ইকুয়েট করব, যদি আমরা ইকুয়েট করি প্রবলেম অনেক সহজে হয়ে যাবে। ধরে নাও মোট নম্বর x, মনে করি মোট নম্বর x। তাহলে খেয়াল করে দেখো, দুটো তো ইকুয়েট করবে। 30% নম্বর পেয়ে 10 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে যদি 10 নম্বরটাও পেত তাহলেও পাশ করে যেত। তাহলে 5 নম্বর কত হবে, x 30/100 + 10, দিস ইজ দ্য পাস মার্কস। 10 নম্বরের জন্য ফেল করেছে, 10 পেলে পাশ করে যেত। দ্বিতীয় জন 40.5% নম্বর পেয়ে পাশের থেকে 20 কম পেয়েছে, তাহলে পাস মার্কস কত তার ক্ষেত্রে, -20। তাহলে দুটো তো ইকুয়াল, পাস মার্কস তো সবার ক্ষেত্রে ইকুয়াল। একে বেশি দেবো ওকে কম দেবো, এটা তো হয় না। এইটা ইউজ করো, দেখো এক লাইন অঙ্ক হয়ে যাবে, ওইসব ফর্মুলা মনে রাখার কোনো প্রয়োজন নেই। তাহলে x গুণ, একটা লাইন লিখছি, অযথাই লিখছি, তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে, না লিখলেও বুঝতে পারতে, = 30। তাহলে x গুণ 15/100 = 30। তাহলে x সমান কত, 30 × 100 ডিভাইডেড বাই 15, 200। তাহলে পাস মার্কস 200 হয়ে গেল, কিচ্ছু নেই এই প্রবলেমে। এর পরের যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটাতে বরং আমি বলবো যে তুমি যদি ফর্মুলা মনে রাখো, এটা তোমার অনেক বেনিফিট দেবে। এই ফর্মুলাটি মনে রাখার চেষ্টা করো। ফালতু 3-4টে পরপর কনজিকিউটিভ ইয়ার দেওয়া থাকবে, ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই। এই যে এটা আগের দিনও বলেছিলাম, স্টার মারাই আছে, যে বর্তমান জনসংখ্যা যদি p হয়, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধি বা হার, বৃদ্ধি হলে প্লাস, হার হলে মাইনাস, তাহলে n বছর পরে জনসংখ্যা হবে p × 1 ± r/100 এইটা একটু মনে রেখো, অনেক কাজ হয়ে যাবে। আর পূর্বের জনসংখ্যার ক্ষেত্রে ফর্মুলাটা খেয়াল করবে, n বছর পূর্বে জনসংখ্যা ছিল p/1 + r/100 বৃদ্ধির ক্ষেত্রে, হ্রাসের ক্ষেত্রে p/1 - r/100। এইটা একটু পারলে মনে রেখো। অযথা বারবার 3টে বছর বা 2টো বছর দেওয়া থাকবে, ইয়ার টু ইয়ার ক্যালকুলেশন করবে, প্রয়োজন নেই। মানে দুটো ফর্মুলা আমি তোমাদেরকে বলছি এখান থেকে একটু মনে রাখবে। একটা হচ্ছে এই ফর্মুলাটি, এটা মনে রাখবে এই দাম ক্যালকুলেশন করার, আর একটা হচ্ছে এই ফর্মুলাটি। এই দুটো ফর্মুলা একটু এখান থেকে মনে রাখবে, মনে রাখলে নিজেরই সুবিধা হবে। তাহলে এক্ষেত্রে কি বলেছে, জনসংখ্যা হচ্ছে বর্তমান জনসংখ্যা 20,000, তাহলে p = 20,000, প্রতি বছর 3% করে বাড়ছে, এবং মানে রেশনালাইজ ইনক্রিজ, প্রত্যেক বছর 3%। তাহলে r = 3, এবং সেটা বৃদ্ধি, তাহলে প্লাস যাবে। 2 বছর পরে গ্রামের জনসংখ্যা কত হবে, তাহলে n = 2। তাহলে গ্রামের জনসংখ্যা আর একবার ফর্মুলাটি দেখে নাও। এই ফর্মুলাটি আমি আবারও বলছি, এই ফর্মুলাটি ভালো করে কিন্তু মনে রাখবে, ঠিক আছে? এই ফর্মুলাটি মনে রাখলে তোমাদের উপকার হবে। যেটা হবে উপকার সেটা তো হবে, সেটা তো কিছু করার নেই। যেটা উপকার হবে সেটা মনে রাখাটাই ভালো। তাহলে ফর্মুলাটি আছে p × 1 + r/100 n, 4
1 প্লাস 3/100 তার স্কোয়ার। এই ফর্মুলাটিকে মনে রাখার চেষ্টা করুন। অযথা তুমি ওই প্রত্যেক বছর ধরে ধরে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশনটি বাড়বে। তাহলে কত পাচ্ছি আমরা? এদিকে 103 গুণ 103 ডিভাইডেড বাই 3 4। এবারে তুমি এখান থেকে কি কি কাটাকাটি করতে পারছো সেটা দেখে নাও, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমে তুমি যদি 103 কে 103 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে পাবে, আচ্ছা এখানে কেটে দিই, 4টে 0 4টে 0, তাহলে 2 মাল্টিপ্লাইড বাই 10609, 1060 ক্যালকুলেশন করলে মানে করলেই সেটা পেয়ে যাবে। তার মানে আলটিমেট আমরা কত পাচ্ছি? দ্যাট কোয়ান্টিটি মাল্টিপ্লাইড বাই 2, 21218। অপশন 2, দিস ইজ দ্য রাইট অপশন। তো এই প্রবলেমটিতে আমি আবারও বলছি, ফর্মুলাটি একটু মনে রাখবে। প্রবলেমটি প্রথমে ভালো করে বুঝবে। বলেছে একটি বিধানসভা নির্বাচনে ডোমকল নির্বাচনী ক্ষেত্রে জাফিকুল ইসলাম 42% ভোট পেয়ে প্রতিপক্ষ হুমায়ুন কবিরকে 20,000 ভোটে পরাজিত করেছেন। তাহলে মোট কত ভোট পড়েছিল? অ্যারিথমেটিক প্রবলেমে যে কিছু ব্ল্যাঙ্ক আছে, এইগুলো হচ্ছে সেই ধরনের প্রবলেম। এখানে দুটো ফ্যাক্ট আসতে পারে। এই হুমায়ুন কবির নামটি যদি না থাকতো তাহলে অনেকটা প্রবলেম মিটে যেত। কেন? জাফিকুল ইসলাম 42% ভোট পেয়ে প্রতিপক্ষকে 20,000 ভোটে পরাজিত করেছে। তাহলে আমরা এটা ভাবতে পারি যে বাকি যারা আছে তাদের সবাইকে 20,000 ভোটে পরাজিত করেছে। তখন একটা বাস্তবের সাথে আবার কন্ট্রাডিকশন আসবে। কিরকম? অ্যাকচুয়ালি কি ভোটে তাই বোঝায়? তা তো বোঝায় না। কেউ 80,000 ভোট পেয়েছে, পরের জন 60,000 ভোট পেয়েছে, তাহলে এটাই বলা হয় যে প্রথম জন পরের জনের থেকে 20,000 ভোট এক্সট্রা পেয়েছে। তাহলে সেই হিসাবে লেখাটি আবার ঠিক আছে। এবার এই লেখাটিকে যদি আমরা ঠিক ধরি তাহলে একটা তৃতীয় ফ্যাক্ট আছে যে হুমায়ুন কবির এবং জাফিকুল ইসলাম ছাড়া আর কেউ কি ভোটে দাঁড়ায়নি? নিশ্চয়ই দাঁড়িয়েছে। তাহলে আমরা যদি এটাকে নিয়ে এগোই যে 42% ভোট জাফিকুল পেয়েছে, তাহলে বাকিরা 58% পেয়েছে, তাহলে হুমায়ুন কবির বাদে বাকিদের হিসাবটা আমরা কিভাবে নেব? দেখো, আবার একটা ব্ল্যাঙ্ক পার্ট। এই ধরনের প্রবলেম ফর্মুলা দিয়ে করলে এই ব্ল্যাঙ্ক অংশগুলো বোঝা যায় না, কিন্তু যারা একটু ডিপলি ভেবে অঙ্ক করতে অভ্যস্ত তারা কিন্তু এই ধরনের অঙ্ক করতে গিয়ে মানে একটা মেন্টাল অস্বস্তিতে পড়ে যাবে। খুব স্বাভাবিক সেটা, যে হুমায়ুন কবির 42% ভোট পেয়েছে, তাহলে এই জাফিকুল ইসলাম 42% ভোট পেয়েছে, তাহলে হুমায়ুন কবির 58% ভোট পেয়েছে, তাহলে তো হুমায়ুন কবির বেশি পেয়েছে, আমি অঙ্ক করবো না। ডেফিনেটলি তার যুক্তি আছে। এবার আমি যদি বলি না, জাফিকুল ইসলাম 42 পেয়েছে, বাকিরা সবাই মিলে 58 পেয়েছে, তাহলে 20,000 ভোটে পরাজিতটা কার থেকে হিসাব করছি আমরা? আবার একটা ব্ল্যাঙ্ক পার্ট। এবার যদি আমরা বলি না, এটাকে মেনে নিয়েই এগোবো, তাহলে এরকম একটা প্রশ্ন আসবে, যদি কোনোদিন এমন হয় যে যিনি ফার্স্ট হচ্ছেন, মানে সব থেকে বেশি ভোট পেয়েছে, তার থেকে বাকি যারা আছে, ধর 5টা কন্টেস্টিং ক্যান্ডিডেট আছে, তাদের ভোটের যোগফল প্রথম জনের থেকে বেশি, তাহলে কি তারা সবাই এগ্রিগেট হয়ে জয়ী হয়ে গেল, প্রথম জন পরাজিত হয়ে গেল? সেটাও হয় না। এই প্রবলেমে, এই ধরনের সমস্যাতে একটু প্রবলেম আছে, আমি এটা অস্বীকার করতে পারি না। তাহলে এইবার আমরা প্রবলেমটিতে যাচ্ছি। আমি সমস্যাটি বলে দিলাম। তাহলে ধরে নিচ্ছি টোটাল ভোট হয়েছে 100টা। কতগুলো ভোটার সেটা ইম্পর্টেন্ট নয়। তাহলে হুমায়ুন কবির পেয়েছে 100 মাইনাস 42%, 58%। তাহলে ভোট শতাংশের পার্থক্য কত? লাস্টে গিয়ে তুমি হাসবে, লাস্টে গিয়ে তুমি বলবে যে স্যার কিভাবে বেশি ভোট পেয়ে হেরে গেল। কিছু ব্যালট হয়তো খেয়ে নিয়েছিল। 16%। তাহলে 16% ইকুইভ্যালেন্ট টু 20,000 ভোট। তাহলে 100% ইকুইভ্যালেন্ট টু 100 ডিভাইডেড বাই 16।
5,000, 1,25,000 ভোট। দেখো তোমার উত্তরও মিলে গিয়েছে, সেটা নিয়ে না, আর যেটা আছে সেটা তো আছে, সেটাকে তো আমরা অস্বীকার করতে পারি না যে এটা গন্ডগোল আছে। গন্ডগোলকে আমরা ঠিক বলে দিলাম, সেটা কোনোদিন নয়। বাট যেটা প্রবলেমের মধ্যে একটা ব্ল্যাঙ্ক আছে, আমি ব্ল্যাঙ্কটা তোমাদেরকে বললাম। এবারে যদি এটা তুমি ফর্মুলা দিয়ে করো, উপরে যে রুলগুলো লেখা আছে, রুলগুলো দিয়ে যদি তোমরা করো, দেখবে কিছুই বুঝতে পারবে না, এত কিছু ভাবনাই লাগবে না রুল দিয়ে করলে। আমরা যদি রুলটাকে তোমাদেরকে প্রথমে, এটা রিগার্ডিং যে রুলটা আমরা ইউজ করবো সেটা প্রথমে দেখিয়ে নিই, তাহলে বিষয়টা ভালো করে বুঝতে পারবে। যদি একজন ভোট প্রার্থী একটি ভোটে v% ভোট পেয়ে অন্য প্রার্থীর কাছে x সংখ্যক ভোটে জয়লাভ করে বা পরাজিত হয়, তাহলে মোট ভোটার ছিল 50x/50 - v। তাহলে তুমি এখানে বসিয়ে দাও সেই কনসেপ্টে 50x/50 - v। তাহলে এখানে v সমান কত? 42, আর x সমান কত? 20,000। ডিভাইডেড বাই 8, দেখো অঙ্ক হয়ে যাবে 25, সরি বোঝা গেল, প্রবলেম হয়ে গেল। ভোট কনসেপ্টে তো ঠিক ভুল থাকবেই। আমরা ভোটার, আমরা যা হবে তাই মেনে নেব, অসুবিধা কোথায়? এবারের প্রবলেমটি বলেছে কোনো একটি পরীক্ষায় সুব্রত 90 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য ফেল করে। পাস নম্বর যদি 40 হয়, পরীক্ষাটি কত নম্বরের হয়েছিল? সুব্রত 90 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য ফেল করে। সুব্রত পেয়েছে 90 নম্বর, পাস নম্বর 40, তাহলে সুব্রত পাস করতে কত নম্বর পেলে? 100 নম্বর পেলে। তার মানে 40% ইকুইভ্যালেন্ট টু 100, 100% ইকুইভ্যালেন্ট টু কত বের করলেই তো হয়ে গেল। তাহলে 40% ইকুইভ্যালেন্ট টু 90 + 10, দ্যাট ইজ 100। তাহলে 100% 100 গুণ 100 ডিভাইডেড বাই 40, তাহলে 250। তুমি ফর্মুলা ইউজ করবে? কোনো প্রয়োজন নেই। ওকে, এর জন্য ফর্মুলা ইউজ করার কোনো প্রয়োজন নেই। এটা বীজগণিত দিয়েও করা যায়। তুমি ধরে নাও পরীক্ষাটি 100 x নম্বরের হয়েছিল। আমি দেখাচ্ছি, 3 ভাবে দেখাচ্ছি এটা। তাহলে x গুণ 40/100 ইকুয়ালস টু 90 + 10। ওই x সমান একই, 250। ফর্মুলা দিয়ে করবে। চলো রুল দেখিয়ে দিই। দেখিয়েছিলাম অলরেডি তোমাদেরকে একবার, এই রুলটা ভুলে দেখিয়ে ফেলেছিলাম। রুল নাম্বার 20, সরি 21। 100 ইন্টু x + y ডিভাইডেড বাই p। ফার্স্ট নম্বর 50%, x নম্বর পেয়ে y নম্বরের জন্য ফেল করে, ইউজ করে দাও। 100 x + y ডিভাইডেড বাই p। কে বোকার মতো এই রুল মনে রাখবে বলো? 90 + 10 ডিভাইডেড বাই 40, তাহলে ওই একই 250। এই প্রবলেমগুলো এভাবেও করা যায়। এবার এটা বলেছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4% আর প্রস্থ 3% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে? মনে করি, এত মনিটরি করি করতে হবে না, আমি আরো সহজ বলছি। ধরে নাও দৈর্ঘ্য 100, প্রস্থ 100, তাহলে ক্ষেত্রফল কত? প্রস্থ 100, তাহলে ক্ষেত্রফল কত? 1, 1, 2, 3, 4। এবারে দৈর্ঘ্য কমেছে 4, 96, প্রস্থ 97, তাহলে ক্ষেত্রফল কত?
96 গুণ 97, 96 আর 97 গুণ করলে তুমি পেয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 96 গুণ 97, 96 আর 97 গুণ করে নাও 9312। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন বীজগণিত দিয়েও করা যেত। 1 4টে 0 মাইনাস 9312 688। দেখো রেজাল্ট তুমি বুঝে গিয়েছো অলরেডি, 6.88 হবে। কারণ এর জন্য পরিবর্তন 688, তাহলে 100 এর জন্য কত? ডেফিনেটলি 6.88, 6.88। বীজগণিত দিয়েও করতে পারো XY ধরে, ইনিশিয়াল ক্ষেত্রফল XY, পরেরটা চেঞ্জ করে নেবে, ডিফারেন্স বের করবে, এভাবেই করবে। এবার ফর্মুলা ইউজ করবে। সাপোজ তুমি ফর্মুলা যদি ইউজ করতে চাও, এই প্রবলেমটি তুমি ফর্মুলা ইউজ করেও কিন্তু সমানভাবে করতে পারো। কিভাবে? ক্ষেত্রফলের হ্রাস, তার একটি ফর্মুলা আছে, দেখো এই যে দ্রব্যমূল্য, এটা আমি বলেছিলাম দেখে রাখবে। দ্রব্যমূল্য থেকে শুরু করে সবকিছু এই একটা ফর্মুলাতেই হয়ে যাবে। সংখ্যা, আয়তক্ষেত্র, দ্রব্যমূল্য সবটা। একটি বাহু x% হ্রাস, অপরটি y% হ্রাস, -x -y প্লাস xy/100%। ব্যবহার করো -x -y প্লাস xy/100%। 4 আর 3, তাহলে -7 প্লাস 12/100%। ইউজ করো। -700 প্লাস 12, তাহলে -688/100, 6.88%। দেখো হয়ে গেল। বলেছে একটি কর্মচারীর বেতন 10% কমে যাওয়ার পর 10% বৃদ্ধি পেলে মোটের উপর শতকরা কত বাড়বে বা কমবে? 10% কমে 10% বেড়েছে। ধরে নাও তার প্রারম্ভিক বেতন 100 টাকা ছিল। প্রারম্ভিক বেতন 100 টাকা, 10% কমে বেতন হলো কত? 90 টাকা। 100 টাকায় 10 টাকা কম। পুনরায় 10% বেড়ে বেতন 90 প্লাস 90 গুণ 10/100 টাকা। 99 টাকা। তাহলে প্রথমে ছিল 100 টাকা, পরে হলো 99 টাকা। তাহলে বেতন হ্রাস 1 টাকা। তাহলে 100 টাকায় কমেছে 1 টাকা। তাহলে তুমি এটাকে কি বলবে? বেতন হ্রাস, অতএব 1% বেতন কমেছে। এবারে তুমি এটা ফর্মুলা দিয়ে করতে চাও, আমি চলে যাই ফর্মুলায়। ওই যে আয়তক্ষেত্রের যে প্যাটার্নটা দেখালাম, সেম প্যাটার্নে এটাও হয়ে যাবে। প্রথমে x% হ্রাস পেয়েছে, পরে x% বৃদ্ধি পেয়েছে। তাহলে হার কত? -x প্লাস y মাইনাস xy/100। এখানে ডিরেক্টলি নেগেটিভ সাইন সহ আসবে। তাহলে কত হলো? -x প্লাস y মাইনাস xy/100%। তাহলে -10 প্লাস 10 minus 10 cos 10 divided by 100%. That is -1%. Okay. ঠিক আগের প্রবলেমটি যেভাবে বোঝালাম সেইভাবে ভাববে। 30% বাড়িয়ে বিক্রি করার সময় 30% ছাড় দিলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ধরে নাও বইটির প্রারম্ভিক মূল্য 100 টাকা, তাহলে 30% বাড়িয়েছো, মানে অ্যাকচুয়ালি বইটির মূল্য 100 টাকা। তাহলে 30% বাড়ানোর পর মূল্য কত হবে? 130 টাকা।
এবারে 30% ছাড় দেওয়ার পর সেটা তো 130-এর উপরে হিসাব হবে। 30/100 টাকা, তাহলে 130 মাইনাস 39 টাকা, 130 থেকে 39 বিয়োগ হলো, তাহলে কত হলো? 91 টাকা। তোমার বইটার অ্যাকচুয়াল মূল্য হচ্ছে 100 টাকা, আর তুমি পাচ্ছ কত? 91 টাকা। তাহলে ক্ষতি কতটা? ক্ষতি হবে 9%। এখন 9% নিশ্চয়ই অ্যান্সারে আছে। এই প্রবলেমগুলোকেও ফর্মুলা দিয়ে করা যায়, অযথা মনে রাখতে হবে না। আমি বারবার ফর্মুলা দিয়ে দেখাচ্ছি, কিছু প্রবলেমে ফর্মুলা অ্যাটাচমেন্ট থাকলে সুবিধা হয় শুধুমাত্র সেই পারপাসে, আর কোনো কারণ নেই। কারণ প্রত্যেকটা প্রবলেম বাস্তব ভাবে যদি চিন্তা করো, একটি প্রবলেমও না পারার মতো কিছু নয়। দেখো এখানে এই যে রুল 9 যেটা দেওয়া আছে, প্রথমে x% বৃদ্ধি করে পরে x% হ্রাস, তাহলে হ্রাস হবে সবসময়, এটা হ্রাস হবে, কোনো চিন্তা নেই। x²/100 প্রত্যেকটি ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে হ্রাস হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রেও তাই, দ্রব্যমূল্যের ক্ষেত্রেও তাই, সংখ্যার ক্ষেত্রেও তাই। তাহলে এক্ষেত্রেও 30% বাড়িয়ে 30% কমানো ছিল, তার মানে হ্রাস কত হলো? অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, 30 গুণ 30 ডিভাইডেড বাই 100%, দ্যাট ইজ 9%। এবারে প্রবলেমটি কি আছে বলেছে, একটি ছাত্রী 36% নম্বর পেয়ে 12 নম্বরের জন্য ফেল করে, অপর একটি ছাত্রী 42% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস করে। পরীক্ষাটি কত নম্বরের হয়েছিল? সেম প্রবলেম, অলরেডি রুলটাও দেখিয়ে দিয়েছি। আমি যদি এটা রুল দিয়েও করে দিই, অ্যাজ পার রুল 100 ইন্টু x প্লাস ওয়াই ডিভাইডেড বাই কিউ মাইনাস পি, অলরেডি একটি হয়েছে। তাহলে 100, এখানে x কত আছে? x আছে আমাদের 12, y কত আছে? y আছে 6। পরের জন 42% পেয়ে পাস, প্রথম জন 36% পেয়ে ফেল, তাহলে 6। তাহলে টোটাল স্কোর 300। তুমি যদি মনে করো যে না আমি বীজগণিত দিয়ে করব, করতে পারো। আমি তোমাদেরকে সিম্পল রুল বলেছি, পাস মার্কসটিকে বেস করবে, পাস মার্কসটিকে বেস করবে, পাস মার্কস বেস করলেই প্রবলেম হয়ে যাবে। 36% নম্বর পেয়ে 12 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে এক্স যদি পাস মার্কস হয়, তার মানে 12 যোগ করলেই পাস হয়ে যেত। দ্বিতীয় জন পাশের থেকে 6 নম্বরের জন্য পাস করেছে, তাহলে এক্স গুণ 42/100 মাইনাস 6, এটা ওর পাস মার্কস। তার মানে আমরা যদি দুটোকে এগ্রিগেট করি, এক্স গুণ 12/100 ইকুয়ালস টু 12 প্লাস 6 18, তাহলে এক্স ইকুয়ালস টু 18 multiplied by 100 divided by 12, that is 300। 6 দুগুণে 12, 3 6 18, দাঁড়াও একটু কিছু গন্ডগোল করে দিলাম, 42/100, এটা ছিল 12 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে 12 দিলে আমাদের পাস হয়ে গেল। অনুরূপভাবে এখানে ছিল 6 হবে, তাহলে 6, কোনো অসুবিধা নেই, 300, ঠিক আছে। এভাবেও করতে পারো, যেটা তোমার সুবিধা হবে সেটা তুমি করতে পারো। আচ্ছা, এখানে প্রবলেমটি, এই 17 নম্বরের প্রবলেমটি একটু ভুল ছিল, আমি ভুলটা কারেকশন করে দিই। প্রথমে, কম্পিউটার সেন্টারে 45% ছাত্র ইংরেজি টাইপ করতে পারে, 30% ছাত্র বাংলা টাইপ করতে পারে, 18% ছাত্র দুটোর কোনোটাই বাংলা ইংরেজি দুটোই টাইপ করতে পারে। শতকরা কতজন ছাত্রছাত্রী কোনো ভাষায় টাইপ করতে পারে না? এইটাই প্রশ্নটা হবে। প্রশ্নটা একটু গন্ডগোল আছে। স্বাভাবিকভাবে এই ধরনের প্রশ্ন থাকলে তোমরা ফুল মার্কস পাবে, সেটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারো। তো এখানে প্রশ্নটা ভুল ছিল, যেটা ভুল আছে সেটা ভুল আছে, অস্বীকার করার কিছু নেই। আমিও খেয়াল করিনি এটা টাইপ করার সময়। আচ্ছা, তাহলে 45% ছাত্র ইংরেজি টাইপ করতে পারে, আর 18% বাংলা ইংরেজি দুটোই টাইপ করতে পারে। তাহলে শুধু ইংরেজি কতজন টাইপ করতে পারে? প্রথমে আমরা নর্মালি দেখি অঙ্কটা। শুধু ইংরাজি টাইপ করতে পারে
শুধু ইংরাজি টাইপ করতে পারে 45 -80% 27%। শুধু বাংলা টাইপ করতে পারে বাংলা টাইপ করতে পারে 30%, আর বাংলা ইংরেজি দুটোই টাইপ করতে পারে 18%, তাহলে 12%। তাহলে যে কোনো ভাষা টাইপ করতে পারে, বাংলা ইংরেজি যে কোনো ভাষা। %, শুধু ইংরাজি, 12% শুধু বাংলা, আর 18% দুটো ভাষাই পারে। তাহলে কত হলো? 57%। ওকে, তাহলে কোনো ভাষায় টাইপ করতে পারে না কতজন? 43% ডেফিনেটলি। তাহলে কোনো ভাষা টাইপ করতে পারে না 100 -57%, 43%। আমরা অপশানে চলে যাই। অপশন 1, দিস ইজ দ্য রাইট অপশন। এটাকে আমরা রুল দিয়েও করতে পারি, আমি রুলটাও দেখিয়ে দিচ্ছি। এই যে এটাকে ইউজ করেও করা যায়। X% গণিতে ফেল, Y% ইংরেজিতে ফেল, Z% উভয় বিষয়ে ফেল। তাহলে 100 - X + Y - Z পার্সেন্টেজ, আর যে কোনো একটি বিষয়ে X + Y - Z পার্সেন্টেজ। তাহলে এখানে ওই বললাম না পাশ ফেলার এটা কমন প্রবলেম। তাহলে এখানে ছিল প্রথমে 25, তারপরে ছিল মনে হয় 18 না কত ছিল, প্রথমে ছিল 28, তারপরে ছিল 30 না কি সেটা ভুল বলছি, মনে হয় 45 ছিল, মনে হয় 45, 30 আর হচ্ছে ছিল 18, এরকম কিছু একটা ছিল। হ্যাঁ, 45, 30 আর 18। তাহলে যোগ করে দাও, 45 + 30 75 - 18 57, 100 - 57 43। দেখো অ্যান্সার হয়ে গেল। মনে রাখতে পারলে ভালো, নাহলে আমি যেভাবে বললাম এভাবে করবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, 45 + 30 - 18। তাহলে অ্যাজ পার রুল দিয়ে যদি আমরা করি 100 - 45 + 30 - 18%, তাহলে সেই একই আসবে, 43%ই আসবে। এটা তোমরা দেখতে পারো। শুরু করি আমরা। এই প্রবলেমটি বলেছে 420 জন ছাত্র 360 জন ছাত্রী পরীক্ষা দিয়েছিল। 70% ছাত্র 65% ছাত্রী পাশ করে। মোটের উপর শতকরা কতজন ছাত্রছাত্রী পাশ করেছিল? তাহলে মোট ছাত্রছাত্রী কত ছিল? মোট ছাত্রছাত্রী ছিল 420 যোগ 360। এটার যে শর্ট রুল আছে আমি তোমাকে দেখতেই নিষেধ করবো, আমি ফর্মুলাটি দেখিয়ে দেবো, বাট কোনো প্রয়োজন নেই। 780 জন। এবারে কি বলেছে? 70% ছাত্র আর 65% ছাত্রী পরীক্ষায় পাশ করে। পাশ করেছে, কারণ ওই ফর্মুলা মনে রাখা অসম্ভব ব্যাপার। 360 গুণ 65 ডিভাইডেড বাই 100। তার মানে এই গুণটা তোমাকে শুধু কষ্ট করে করতে হবে। এই প্রবলেমগুলোর ক্ষেত্রে এইটা একটা ফ্যাক্টর, সে তুমি ফর্মুলা ব্যবহার করলেও তোমাকে গুণটা কিন্তু করতে হবে, এবং গুণটা একটু তুমি বেনিফিট নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ 0 0 কেটে গেল, তার মানে 42 গুণ 7। আমরা 42 গুণ 7 করলে এক্ষেত্রে পেয়ে যাব 294, 294। এক্ষেত্রেও 0 0 কাটবে, আরো কাটবে। 5 দুগুণে 10, 5 13 65, 18 দুগুণে 36, 18 গুণ 13 করলে আমরা পেয়ে যাব 18 গুণ 13 234। তাহলে 234 যোগ 294, তার মানে 528। তাহলে কত জনে পাশ করেছে? 780 জনে পাশ করেছে, 528 জন। তাহলে 100 জনে কতজন পাশ করেছে?
গুণ 100 ডিভাইডেড বাই 780 ডিভাইডেড বাই 780। এটা ক্যালকুলেশনটা বাড়িতে একটু করবে, বা তোমরা পরীক্ষাতে তোমাদেরকে করতেই হবে। 67.69। এটা কোনো অপশানেই হবে না, এটা তো তোমরা আসলে ফুল মার্কস পাবে, হওয়া উচিত এটা, কিন্তু এটা সেক্ষেত্রে 6 হতে হবে। এবার এটার ক্ষেত্রে ফর্মুলাটি কি আছে, কোন ফর্মুলা ব্যবহার করলে এই প্রবলেমটি সহজ হবে, আমি ফর্মুলাটি দেখিয়ে দিচ্ছি, বাট কোনো প্রয়োজন নেই ওই ফর্মুলা মনে রাখার। এর থেকে অনেক সহজে মুখে মুখে অঙ্কটা করে দেওয়া যায়। ক্যালকুলেশনটাই জটিল, আমি ক্যালকুলেশনটা করা আছে তাই দিতে পারলাম, তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে। তুমি বলতে পারো এই ক্যালকুলেশনে কোনো শর্ট ট্রিক, এর কোনো শর্ট ট্রিক হয় না, এটা করে নিতে হয় এগুলো। এই যে bx প্লাস dy বাই x প্লাস y, রুল 23, নট সো ইম্পর্টেন্ট, আমি আগেও এই জন্য এটা মার্কিং করিনি, ঠিক আছে। আর এই ক্যালকুলেশনগুলো একটু পরীক্ষাতে করতে হয়, এটা কারোর কিছু করার নেই। এই জায়গাটির কোনো শর্ট ট্রিক নেই যে আমি তোমাকে কিভাবে বলবো, কাটাকাটি করলেই তুমি সেটা পেয়ে যাবে, বাট ডেসিমালে এটা আসবে, নিতে হবে, এই ক্যালকুলেশনটুকু তো করতে হবে। এটাও সেই ইলেকশন প্রবলেম, আমি একটু আগেই এই সেম প্রবলেম করিয়েছি। আমি ইচ্ছা করে এই কয়েকটা প্রবলেম রিপিট করেছিলাম যাতে একটা ভুল হলে অন্তত আর একটা ঠিক করতে পারো। 40% ভোটকে প্রতিদ্বন্দ্বীকে 298 ভোটে পরাজিত করেছে, মোট ভোট কত ছিল? ফর্মুলা তো একটু আগে বলে দিলাম, যদি ফর্মুলা ইউটিলাইজ করতে পারো 50x বাই 50 মাইনাস ভি, 298 ডিভাইডেড বাই 50 মাইনাস 40, দ্যাট ইজ 10। তার মানে আমরা পাচ্ছি 4 মাল্টিপ্লাইড বাই 298, সরি 4 নয়, 5 মাল্টিপ্লাইড বাই 298, 1490, 50 40 হয় থাকলে যা 545 4 90, 1490। দিস ইজ দ্য রাইট অপশন। আর যদি মনে করো যে না আপনি যেভাবে শেখালেন সেভাবে করবে, তাহলে এইভাবে ভাবতে পারো, ভোট ডিফারেন্সটা কত, ভোট শতাংশের পার্থক্য, এবং এখানে এই যে একটি সমস্যা আছে, আগে আমি বলেছি অ্যারিথমেটিকের কিছু জায়গাতে ব্ল্যাঙ্ক আছে, এটা এই প্রবলেমটি সেই ধরনের প্রবলেম, এটা আগে আমরা এক্সপ্লেনেশন করেছি। কারণ প্রতিপক্ষ ভোট পেয়েছে 60%, প্রতিপক্ষ ভোট পেয়েছে 60%, তাহলে ভোট শতাংশের পার্থক্য 40%, 20%, এই 20% ইকুইভ্যালেন্ট টু 1490, তাহলে 100% 1490 বলছি 298, তাহলে 100% ইকুইভ্যালেন্ট টু 298 মাল্টিপ্লাইড বাই 5, ডেফিনেটলি। 20 থেকে 100তে যেতে গেলে তো আমাদেরকে 5 দিয়ে গুণ করতে হয়, 1490 কমপ্লিট। এই সিরিজের লাস্ট প্রবলেম বলেছে 1990 থেকে 2000 সাল পর্যন্ত 20%, 2000 থেকে 2010 সাল পর্যন্ত 20%, 2010 থেকে 2020 সাল পর্যন্ত 20% হারে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাহলে 1990 থেকে 2020 সাল পর্যন্ত মোট জনসংখ্যা কত পার্সেন্ট বেড়েছে? তাহলে ধরে নাও আমার প্রথম জনসংখ্যাটি ছিল 100 জন, তাহলে 1990 থেকে 2020 অবধি 10% বেড়েছে, 2000 অবধি। তাহলে 2000 সাল অবধি জনসংখ্যা কত, আমরা সেটা আগে বের করি। এটা ফর্মুলা দিয়েও করা যায় এবং অনেকটা সহজ হবে। জনসংখ্যা 100 জনের সাথে 20 জন যোগ হয়েছে, তাহলে 120 জন। এবার 2000 থেকে 2010 সাল পর্যন্ত আবার 20% বেড়েছে, তাহলে 2010 সালে জনসংখ্যা 20 ডিভাইডেড বাই 100 জন, এটা ছিল, আর 20% বেড়েছে, 0 0 কেটে গেল, 12 দুগুণে 24, তাহলে 144 জন। 2010 থেকে 20 অবধি আবার 20% বেড়েছে, তাহলে 2020 সালের জনসংখ্যা 144 গুণ 20 ডিভাইডেড বাই 100 জন, একটা শূন্য ক্যান্সেল, 144 প্লাস 288 ডিভাইডেড বাই 10, তাহলে 28.8 জন। তাহলে কত হচ্ছে 0.8, 8 4 12, হাতে থাকলো 1, 4 2 6 1 7, 172.8 জন।
1990 থেকে 2020 অবধি মোট জনসংখ্যা বৃদ্ধির হার 100 জন ছিল, হলো কত? 172.8 জন। অতএব 1990 থেকে 2020 অবধি জনসংখ্যা বৃদ্ধির হার 100 জন ছিল, 172.8 হয়েছে, তার মানে 72.8%। দেখো নিশ্চয়ই 72.8% অপশানে আছে। এবারে শর্টে করতে হলে এটা আমরা কোন রুলে চলে যাব আমি দেখিয়ে দিচ্ছি। ওই বর্গক্ষেত্রের যে টেকনিকটি ছিল সেই টেকনিকে আমরা গেলে এটা পেয়ে যাব। এই যে পরপর x% ও y% বৃদ্ধি করলে x প্লাস ওয়াই বাই এক্স ওয়াই বাই 100, এই কনসেপ্টে আমরা এটাকে ব্যবহার করতে পারি। কিভাবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। অ্যাজ পার রুল যদি আমরা যাই তাহলে 1990 থেকে আমরা প্রথমে যাব 2010 অবধি। 20 করে বেড়েছে, তাহলে 20 প্লাস 20 গুণ 20 ডিভাইডেড বাই 100%। ওকে, এই অবধি বৃদ্ধি এত। ক্যালকুলেশন করো, 20 40 44%। দেখো আমরা যখন নর্মালি ক্যালকুলেট করেছিলাম তাই এসেছিল 144, 100তে 44 মানে 144, 44%। এবারে 1990 থেকে ডিরেক্ট 2020, 10 অবধি তো অলরেডি করা আছে 44%। এবার 44কে বেস করবো, আর 10 থেকে 20 অবধি প্রশ্ন বলছে 20%, তাহলে আবার 20% অ্যাড হবে। তাহলে কি হবে? 44 প্লাস 20, 44 মাল্টিপ্লাইড বাই 20 ডিভাইডেড বাই 100%। দেখো আমি যা করেছিলাম তাই আসবে, তার মানে 64 প্লাস 88 ডিভাইডেড বাই 10, তার মানে 8.8%, 72.8%। দেখো অপশন একই থাকবে। তোমাদের সকলের উদ্দেশ্যে জানিয়ে রাখি এটা আমাদের প্রথম সিরিজের ফার্স্ট ভিডিও সলিউশন, যে কারণে এটা আমরা ইউটিউবে আপলোড করেছি। এর পরের গুলো কিন্তু আর ইউটিউবে আসবে না, সেটা অ্যাপ্লিকেশন মারফত আসবে। এই কোর্সটা আমরা প্রথম শুরু করেছি, সেই জন্য মাত্র 300 রুপিস ওয়ান টাইম কস্টে আমরা দিচ্ছি। আমাদের নর্মাল অনার্সের কোর্সের ফি থাকে 7500, কিন্তু আমরা প্রথম এটা স্টার্ট করেছি অ্যাজ পার মানে টোটালি মক ব্যাচ কনসেপ্টে, যে আমরা একটা মক টেস্ট নেব মাসে 8টা করে, এবং এটা ওয়ান টাইম ফিস 300 রুপিস। যারা চাও এখনো জয়েন করতে পারো।